উড়নচণ্ডী সোয়া এটুকু বুঝে গেছে যে সাদমান চৌধুরী তাকে অনেকটাই ভালোবাসে এবং সেটা আজকে থেকে নয়, অনেক আগ থেকেই। ফাঁসান লোক একটা, সারাক্ষণ ইগনোর করে গেছে, এখনও করছে। তবে এখন সোহার একটাই লক্ষ্য, ফাঁসান লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে এবং গম্ভীর লোকটাকে সোয়ার পিছনে মৌমাছির মতো ঘুরাবে। মনে মনে বুদ্ধি করে নেয় সোয়া, কী করবে সব ভেবে নিয়েছে। প্ল্যানিংও সাকসেসফুল, এবার শুধু অ্যাপ্লাই করার অপেক্ষা। রাতের খাবার খেয়ে সকলেই চলে গিয়েছে। সোয়া তার দাদিমার সাথেই ঘুমিয়েছে। মনে মনে সাদির সাথে ঘুমানোর ইচ্ছে থাকলেও সেটা প্রকাশ করতে পারেনি। কীভাবেই বা বলবে? হনুমান লোকটা তো মুখের উপরে না করে দিত। কেটে গেছে কয়েকদিন। সাদি তার পরদিনে চলে গিয়েছিল তার বাসায়। একটা কল পর্যন্ত দেয়নি সোয়াকে। সোয়াক দিয়েছিল কল, কিন্তু পাশান লোকটা রিসিভ করেনি। মেসেজও দিয়েছিল, রিপ্লাই দেয়নি। লোকটার প্রবলেম কি ঠিক বুঝতে পারে না সোয়া। সোয়ার পায়ের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। মোটামুটি হাঁটতে পারে সে, শুধু দৌড়াতে পারে না। শুক্রবারের দিন সাবিনা বেগমের চেঁচামেচিতে ঘুম ছুটে যায় সোয়ার। কোনো চেঁচামেচি করছে তো সোয়া বুঝে যায়। মূলত তার সাদুর বাসায় ফিরেছে গতকাল মাঝরাতে। সকাল সকাল তার খাবারের আয়োজন চলছে। যদিও সে করলা রুটি ছাড়া কিছুই খাবে না, তবুও তার এত আয়োজন। এমনি দিন হলে সোয়া দৌড়ে চলে যেত ফ্রেশ না হয়েই, কিন্তু আজকে আর যায় না সোয়া। ধীরে সুস্থে আড়মোড়া ভেঙে উঠে বসে। চুলগুলো গতকাল পার্লার থেকে সেট আপ করে এসেছে। দারুণ একটা কাঠ দিয়েছে। চুলগুলো উঁচু করে বাঁধে। তারপরে ওয়াশরুমে ঢুকে ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে আসে। আলমারি খুলে বেছে বেছে নীল রঙের একটা টপস এবং একটা সাদা নীলের মিশ্রণে একখানা স্কার্ট নিয়ে নেয়, সাথে সাদা রঙের পাতলা ওড়না। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সাজতে থাকে। মুখে ফেস পাউডার, চোখে কাজল, ঠোঁটের টকটকে লাল রঙের লিপস্টিক। ব্যাস, সোয়া রেডি। আয়নায় একখানা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সিঁড়ি বেয়ে নামার সময় এক পলক তাকিয়ে দেখে সাদি সোফায় বসে বসে ফোন দেখছে। পরিও তার পাশে বসে গেমস খেলছে। সাবিনা বেগম এবং নাজমা বেগম টেবিলে খাবার সাজাচ্ছেন। মমতা বেগমকে রুম থেকে ধরে নিয়ে আসে সিমি। একা একা হাঁটাচলা করতে তার কষ্ট হয় কি না। সাজ্জাদ এবং সেলিম খাবার টেবিলে বসে গেছে। সিফাত খালি রুটি চিবোচ্ছে। গুড মর্নিং গাইস। সোয়া একগাল হেসে বসে পড়ে সাজ্জাদের পাশে। সাদি আরশোকে তাকায় সোয়ার দিকে, তবে কিছুই বলে না। সাজ্জাদ সোয়ার চুল এলোমেলো করে দিয়ে বলে, এত সাজুগুজু, কোথাও যাবে? না না, বাবা কাল এনে দিয়েছে, তাই তোমাদের দেখানোর জন্যই পরে আসলাম। সুন্দর লাগছে না আমায়? সাজ্জাদ মুচকি হাসে। সেলিমও হাসে। সে প্রায় সময় মেয়ের জন্য এমন জামা জুতো নিয়ে আসে, পছন্দ হলেই নিয়ে নিবে। মাশাল্লাহ মাশাল্লাহ, ফুরিটাকে অনেক সুন্দর লাগছে। সাজ্জাদের প্রশংসা শুনে সোয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। বাবা এরকম আরও কয়েকটা টপস কিনে আনবে। ঠিক আছে। সাবিনা বেগম সবাইকে খাবার দিয়ে দেয়। এবার সোয়া সাদির দিকে তাকায়। আরে ছোট ভাইয়া, আপনি কখন এসেছেন? আসুন খাবেন। আপনার পছন্দের করলা সিদ্ধ রেডি। সাদি দাঁতে দাঁত চেপে তাকায় সোয়ার দিকে। বাকিরা মুখ টিপে টিপে হাসছে। সাদি এসে বসে সিফাতের পাশে সোয়ার মুখোমুখি। সোয়া সেদিকে কোনো খেয়াল নেই। সে খাচ্ছে এবং বাবাকে বলছে, আব্বু আমাকে একটা আইফোন কিনে দিও। ঠিক আছে। সাদি খেতে খেতে তাকিয়ে থাকে সোয়ার দিকে। আইফোন লাগবে তার। গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে তারপর তো সোয়াকে বাটন ফোনও দিবে না সাদি। ফেসবুকে পিক আপলোড দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, আর সিঙ্গেল বলে কাশফুল দেখতে কেউ নিয়ে গেল না। প্রোফাইল পাবলিশ করে দিয়েছে। সেখানে ছেলেদের কমেন্টে ধুম পড়েছে। সেজন্যই তো সাদি বাড়িতে এসেছে, না হলে সে কখনোই আসতো না। রবিবার সে দেশের বাহিরে যাবে। এ সময়ে বাড়িতে আসা মানেই সময় নষ্ট। কিন্তু এখন সোয়াকে কিছু বলতেও পারছে না সাদি। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে সোয়াকে বলে, রুমে এসো, কথা আছে। সোয়া সাথে সাথে জবাব দিয়েছে, কেন ভাইয়া, কি কথা? আমি টি-শার্ট ঠিক করে নিয়েছি, আপনার কাছে আর আমি পরবো না, তাই কোনো কথাও নেই। সাদি রেগে চলে যায়। কাউকে বুঝতে দেয় না যে তার রাগ। সোয়া বাবা চাচার সাথে লুডো খেলতে শুরু করে। সাদি নিজের রুমে বসে সোয়ার জন্য অপেক্ষা করছে, কখন আসবে সোয়া। অবশেষে বিরক্ত হয়ে রুম থেকে বের হয় আর দেখে তার বউ লুডো খেলছে। সাদি গিয়ে সোয়ার পাশে বসে। সোয়া একবার তাকিয়েও না দেখে না, সে তার খেলায় ব্যস্ত। পাক্কা 1 ঘন্টা পরে সোয়ার খেলা শেষ হয়। সাদি ভেবেছিল এবার হয়তো কথা বলতে পারবে, কিন্তু সাদির ভাবনায় বালতি ঢেলে সোয়া গান গাইতে গাইতে চলে যায় বাড়ির বাইরে। গানটা ছিল,
পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চাই। সাদি ভ্রু কুচকে তাকিয়ে থাকে। পাশের বাড়ির কেউ কি সোয়াকে আবার প্রপোজ করেছে নাকি? প্রপোজ না করলে এমন গান কেন গাইবে? সোয়ার পেছনে চলে যায় সাদি। সোয়া বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলের সাথে গল্প করতে থাকে। সাদি ভাবতে থাকে এদের মধ্যে কে সোয়াকে প্রপোজ করতে পারে। ওদের কাছাকাছি চলে যায় সাদি। সোয়া হেসে হেসে কিছু বোঝাচ্ছে তাদের। সাদি গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়েটাকে বাচ্চা বাচ্চা দেখতে হলেও ও কিন্তু বাচ্চা না, বিয়ে হয়ে গেছে ওর, আর আমি ওর বর। সোয়া দিব্যি ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলছে, হাত ধরছে। ছেলেগুলোও হা করে সোয়াকে দেখছে। প্রচণ্ড রাগ হয় সাদির, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। চ্যাংড়া পোলা বলতে এদের মধ্যেই কাউকে বুঝিয়েছে, কিন্তু সাদি কী করে বুঝবে কোন ছেলেটা সোয়াকে পছন্দ করে? কারণ সকলেই তাকিয়ে আছে সোয়ার দিকে। সাদি যে বলল সোয়া বিবাহিত, এসব ওরা যেন কানেই ধরল না। এবার সাদি দুপায়ে এগিয়ে যায়। ইডিয়েট, চ্যাংড়া পোলা বলতে কাকে বুঝিয়েছ সত্যি করে বলো তো? সোয়া হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে সাদি। সোয়া হাতে থাকা ফোনের স্ক্রিনে নিজের পেজটা একটু দেখে নেয়। ফাউট করে সুমো দেয় ফোনের স্ক্রিনে। বাচ্চারা সাদির দিকে তাকিয়ে আছে। মূলত এই আঙ্কেলটা ডিস্টার্ব কেন করছে এটাই তারা বুঝতে চাইছে। ওরা ফুটবল খেলতে যাবে, এরই মধ্যে এরকম ডিস্টার্ব মেনে নিতে না পেরে সাদির প্রতি রাগ জন্মায়। সোয়া সাদির হাতটা নিয়ে নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, স্যাংরাপোলা বলতে আপনাকে বুঝিয়েছি, প্রেম করার জন্য আমার পিছে পিছে ঘুরছেন, আপনাকে পাত্তা দিব আমি? বুড়ো কোথাকার, সরুন সামনে থেকে। ভীমরতি ধরেছে। সাদি ব্যাপাসেকা খেয়ে যায়। কি বলে এসব? সোয়া মাঝারি সাইজের একটা ছেলের হাত ধরে। সোয়া থেকে বয়স একটুখানি ছোটই হবে। এটা আমার বয়ফ্রেন্ড, আর ডিস্টার্ব করবেন না আমায়। প্রেম আমি করব না আপনার সাথে। ছেলেটা নিজের চুলগুলো বাঁ হাতে পেছনে ঠেলে শার্টের কলার তুলে দুপায়ে এগিয়ে এসে সোয়াকে নিজের পেছনে নিয়ে বলে, আঙ্কেল, আপনার সমস্যা কি? আপুকে কেন ডিস্টার্ব করেন? আপু আপনার জন্য বাড়ি থেকে বের হতে অবধি পারছে না। আপনাকে পছন্দ করে না আপু, সে আমাকে পছন্দ করে। সোয়া মুখ টিপে টিপে হাসছে। সাথী দাঁতে দাঁত চেপে তাকিয়ে আসছে সোয়ার দিকে। সাথী তাকানো দেখে সোয়া শুকনো ডোক গিলে। চলো চলো সবাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সোয়া এখান থেকে যেতে পারলেই বাসে। সে এক পা বাড়াতেই সাদি আসমকা কোলে তুলে নেয় সোয়াকে। সোয়া চিৎকার করে ওঠে। সকলে এগোতে নিলে সাদি ধমকিয়ে বলে ওঠে, এক পা এগুলো, সবাইকে বাড়িতে কমপ্লেন করে দিয়ে আসবো। ভয়ে আর কেউ এগোয় না। সাদি সোয়াকে কোলে নিয়ে ওই সরু রাস্তা ধরে এগোতে থাকে। তার ভাড়া বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে এখন সকলেই রয়েছে। এই অবস্থায় কোলে করে সোয়াকে নিয়ে যাওয়াটা বেমানান দেখায়। রাস্তাঘাটে লোক সংখ্যা নেই বললেই চলে। শুক্রবারের দিন সকলের অফিস ছুটি। এই সময়টা তারা আরাম করে ঘুমাচ্ছে বা পরিবারের সাথে আড্ডা দিচ্ছে। সোয়া সাদির গলা জড়িয়ে আরামসে সাদিকে দেখছে। লোকটার গম্ভীর মুখখানা, কণ্ঠনালীর পাশের ওই তিলটা দারুণভাবে টানছে সোয়াকে। টুপ করে একটু ঠোঁট ছুঁয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু লোকটা যদি ঠাস করে ফেলে দেয়? আরে ফেললো তো ফেললো, তাতে কি হয়েছে? একটা চুমু খাওয়ায় তো যাই। সোয়া আরেকটু শক্ত করে গলা জড়িয়ে নেয়। চোখ দুটো বন্ধ করে উষ্ঠদয় ছুঁয়ে দেয় সাদির গলায়। সাদি থামে না এবং কিছু বলেও না। সোয়া ভেংচি কাটে। পাথর লোক একটা। এবার সোয়া ছোট করে কামড়ে দেয় সাদির গলায়। সাদি থেমে যায়। চোখ ফাঁকিয়ে তাকায় সোয়ার দিকে। সোয়া লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। আপনার গলা থেকে গন্ধ আসছে। ভাবলাম রাক্ষস টাক্ষস নাকি, তাই একটু কামড়ে পরীক্ষা করে নিলাম। জাস্ট অতটুকুই, এর বেশি কিছু না। আপনার মতো বুড়োর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সাদি আবারও হাঁটতে থাকে। সোয়া মুখ টিপে হাসে। একবার সিমটি কেটে দেয় সাদির বুকে টি শার্টের উপর দিয়ে। পরে যেন কি মনে করে টি শার্টের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে হাত চেপে ধরে। সাদি আবারও তাকায় সোয়ার দিকে। সোয়া দাঁত কেলিয়ে জবাব দেয়, চেক করছি, আপনি মানুষ নাকি এলিয়েন? আমারও চেক করা দরকার তোমাকে। ঠিক কিসে লাড়ে? চেক করার কি আছে? আমি নিজেই বলে দিচ্ছি, আমাকে শয়তানে লাড়ে, আর আপনাকে মানুষ বানাতে বলে। সাথী দীর্ঘশ্বাস ফেলে। কপালে করে একটা বউ পেয়েছিল, জাদু করে তুলে রাখার মতো। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে নামিয়ে দেয় সোয়াকে। পকেট থেকে চাবি বের করে দরজা খুলে নেয়। সোয়া ভিতরে ঢুকে টিভি চালিয়ে দেয়। যাক, এখানে এনে ভালোই করেছেন। এখন আমি মুভি দেখব। উফ, গোবুকে দেখব। আমার জন্য চিপস নিয়ে আসুন ছোট ভাইয়া। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সোয়ার মাথায় গাঁটটা মেরে কিচেনে চলে যায়। সোয়া মাথায় হাত বুলিয়ে টিভি অন করে চিল্লিয়ে বলে, ভাবছি গ্রেভিয়েল এর নেক্সট মুভির নায়িকা আমিই হব।
সাদির রান্নাঘর থেকে একটা টমেটো সোয়ার মাথার বরাবর ছুঁড়ে মারে। সত্যি মাথায় গিয়ে লেগেছে। গোল গাল সোয়া গোল ফুলিয়ে তাকায় সাদির দিকে। গ্র্যাভিয়েলেরও শার্ট ধোয়ার জন্য নিবে না তোমাকে, তুমি বরং জায়েদ খানের পিছনে লেগে যাও। দুই পাগলে মানাবে ভালোই, মুভিও হিট হবে। সোয়া বেংসি কাটে। জায়েদ খানও আপনার কাছ থেকে ভালো আছে, অন্তত রোমান্টিক গান গাইতে পারবে। আপনি তো করলা গেলা ছাড়া আর কিছুই পারেন না। তোমাকেও গিলতে পারি, গিলে দেখাবো। সাথে সাথে সোয়া দু হাতে মুখ চেপে ধরে। মনে মনে সাদিকে শখানেক গালি দিয়ে টিভির চ্যানেল পাল্টাতে থাকে। সাদি দুইজনের জন্য 2 মগ কফি বানিয়ে এসে সোয়ার পাশে বসে। সোয়া তাকায়ও না সাদির দিকে। সাদি তাকিয়ে আছে। সানডে আমি সিঙ্গাপুর যাচ্ছি। সাদির নরম গলা, সেভাবে সোয়া রিয়েক্ট করবে, সাদিকে জড়িয়ে ধরবে, যেতে না করবে। কিন্তু সোয়া উল্টো হাতের কফির মগ নিয়ে গোল হয়ে বসে পড়ে। সত্যি আমার জন্য একটা রোমান্টিক সুন্দর জামাই নিয়ে আইসেন। হতাশ হয়ে যায় সাদ। হাত বাড়িয়ে সোয়ার কাঁধ জড়িয়ে সোয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। সোয়াও ভদ্রমেয়ের মতো পড়ে থাকে সাদির বুকের মাঝে। তোমাকে ভালোবাসি না আমি? আমি শুধুমাত্র আমার বউ। ভালোবাসি শোনার জন্য তুমি যা যা করছো এত কাজ হবে না। বুক ভারী হয়ে আসে সোয়ার, চোখেও পানি টলমল করে। ভালোবাসা লাগবে না আমার, শুধু একটা বেবি দিন, যাতে বেবিটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে না পারেন। সাদি কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। সোয়া সাদির বুক থেকে মাথা তোলে। সাদি উঠে গিয়ে দরজা খোলে, আর তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সামির। সোজা গিয়ে সোয়ার পাশেই বসে। আমার সর্বনাশ হয়ে গেছে। সাদি মাথায় হাত দিয়ে বলে। সাদি বিরক্ত, আবার ড্রামা শুরু করবে এরা। সোয়া আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে সামিরের জানতে চাই সে। কি হয়েছে ভাইয়া? একটা মেয়ে আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে, ওই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? আমার কি আর এই জীবনে বিয়ে হবে? অকালেই কপাল পুড়ল আমার। সোয়া এক পলক সামিরের দিকে তাকাচ্ছে তো আরেক পলক সাদির দিকে তাকাচ্ছে। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসলে সোয়া বুঝতে পারছে না। স্বামী তো কেঁদেই যাচ্ছে। সোয়া শুকনো ডোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া খেয়ে ছেড়ে দেয় কিভাবে আবার? সামিরের কান্না শেষ, চোখে কোনো পানিও নেই। বুঝনে ব্যাপারটা? একটা মাইয়া আমাকে চুমু খেয়ে ব্রেকআপ করে দিয়েছে, তাহলে ব্যাপারটা খেয়ে ছেড়ে দেওয়া হলো না? এখন অন্য পোলার লগে ঘোরাঘুরি করছে, আমার কি হবে বলো তো? সোয়া আবার সামিরের দিকে একটু এগিয়ে বসে বলে, ভাইয়া আমারও একই অবস্থা। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। খুলে বলো সোয়া, আমি না ঠিক বুঝতে পারছি না। স্বামী 2 পা গুটিয়ে গালে হাত দিয়ে আরাম করে বসে বলে। সোয়া দীর্ঘশ্বাস টানে। সাদি সাসা যা চা বানিয়ে নিয়ে আয়, সাথে পাকোড়া বা নুডলস আনতে কিন্তু বলবি না। সাদি কটমট করে তাকায় সামিরের দিকে। সামির অবশ্য পাত্তা দিচ্ছে না, যেন সাদির রাগে তার কিছুই এসে যায় না। সে আবার সোয়ার কথা শুনবে, চায়ের সাথে বিষ মিশিয়ে আনবো, বিড়বিড় করে বলে সাদি। সামিরের কানে অবশ্য পৌঁছেছে কথাটা, তবে সে মনোযোগ নষ্ট করবে না। সাদি চাচাকে পড়ে দেখে নেওয়া যাবে। সেই দিন যে আমাদের বাড়িতে আমি লজ্জা পেলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ইতিহাসের পাতায়ও লেখা হয়ে গেছে, জীবনে প্রথমবার তোমাকে লজ্জা পেতে দেখেছিলাম। তারপর শেখ হাসিনাকে বলে তোমার নামটা ইতিহাসের পাতায় কাজী নজরুলের বইয়ের পাশে লিখে দিয়ে এসেছি আমি। খানিকটা ভাব নিয়ে জবাব দেয় সামির। সাদি কিচেনে যাওয়ার জন্য পা এগোচ্ছিল, সামিরের কথায় থেমে যায়। বলা বাহুল্য, এই 2 পাগলের কথা শুনতে সাদুর মন্দ লাগে না, মনে মনে বিষয় এনজয় করে। সোয়া ভাবনায় পড়ে যায়। এত মানুষ থাকতে কাজী নজরুল ইসলামের বউয়ের পাশেই কেন? প্রশ্ন করতে যাবে তখনই সামির আবারও বলে, সোয়া জলদি বলো, আমার কান্না কান্না ভাব পুড়িয়ে যাচ্ছে, কষ্ট ধামাছাড়া চাপা পড়ে যাচ্ছে। তোমার কথা শুনে তো আবার আমিও বলবো? হ্যাঁ হ্যাঁ বলছি। সেদিন উনি মানে এই বিউডা বেডা আমার সাথে নিকনিক করছে, তারপর আবার ওনার এক্সের কাছে যাওয়ার প্ল্যানিং করছে। সামির মাথা চুলকায়। নিকনিক শব্দটা সে ঠিক বুঝতে পারছে না। নিকনিকটা কী সোয়া? আরে চুমু খেয়েছে। ও আচ্ছা। বলতে বলতে সামির লাফিয়ে ওঠে, চিল্লিয়ে বলে ওঠে, কি? সাদি 2 কানে হাত চেপে ধরে রেখেছে। সোয়া ভয় পেয়ে যায় সামিরের চিৎকারে। বিতি চোখে তাকায় সামিরের দিকে। সুমু, তাও আবার সাদি চাচা? সোয়া ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদি বিরক্তিতে চোখ মুখ খিচে ফেলেছে। আমি আগেই আন্দাজ করেছিলাম। সোয়া তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, এই বেড়ার পিছনে আঠার মতো লেগে থাকো। ভারী বজ্জাত সাদি চাচা, আমার সাথে কি করেছিল জানো? সোয়া মাথা নাড়ায়, মানে সে জানে না।
আমার বিয়ে ভেঙে দিয়েছিল। মেয়ে পটাতে গিয়েছিলাম দুজন, ভালোই হাত ধরে হাঁটতেছিলাম, তখনই ধমক দিয়ে দেয় মেয়েটাকে। অকালে বিধবা হয়ে যাই আমি। আমাকে বিধবা করে দিয়ে এখন নিজের সুমুর প্রতিযোগিতায় নেমে গেছে। সাদির কথায় সাফার আগের আভাস পেয়েছে সোয়া। কিন্তু আমার কপাল কত ভালো তুমি জানো সোয়া। সেই মাইয়া আজকে আবারও আমার সামনে পড়েছিল এবং দপাস করে একটা সুমো দিয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে। সামিরের কথা বিশ্বাস করে নেয় সোয়া। তখনই সাদি বলে ওঠে, তোর ওই বাদরের মতো মুখ কেন মেয়ে কিস করবে? তুই পাগল। দুই জায়গায় হলে ফ্রিতেই জোকস দেখতে পাওয়া যায়। আমার কপালে জুটেছে দুটো। ডিসগাস্টিং। সোয়া বসে ওঠে। 2 দিন পরে যখন গবুর সাথে মুভি করব না, তখন বুঝবেন পাগল নাকি নায়িকা। আফসোসও করবেন। হ্যাঁ হ্যাঁ, আমিও যখন গবুর ওই এক্স নায়িকার সাথে মুভি করব, তখন বুঝবি বাদন নাকি নায়ক। সাদির রাগে হিস হিস করে বলে, মায়ের খাওয়ার আগে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তোরা। ইচ্ছে করে এসেছি নাকি? কিডন্যাপ করে এনেছেন আমায়, তাও আবার কোলে করে নিয়ে। আঙ্গুলে তুলে বলে সোয়া, আমিও ইচ্ছে করে নিয়ে এসেছি নাকি? এক্স গার্লফ্রেন্ডকে আরেক বেটার সাথে দেখিয়ে আবেগের বয়সে তোর বাড়িতে চলে এসেছি। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেক কাজ করলে কি অ্যাটলিস্ট তোর বাড়িতে আসতাম না। সাদি চুপচাপ কিচেনে চলে যায়। এদের সাথে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। সোয়া পিস পিস করে বলে, দেখলেন ভাইয়া, ঝগড়া করে জিততে পারিনি বলে পালিয়ে গেল। সামির হাইফাই করে সোয়ার সাথে। সোয়া শোনো, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে আছে, নাম ঐশী। এতদিন আমার সাথে মেসেঞ্জারে সংসার করেছে, কিন্তু কাল থেকে আর কথা বলছে না। এখন তুমি ওই ফ্ল্যাটে যাবে, মেয়েটাকে ট্রেনে হিস্ট্রে নিয়ে আসবে। আমি ওই রুমে থাকবো। তুমি মেয়েটাকে ওই রুমে দিয়ে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিবে, বুঝেছ? সোয়া একটু ভাবে, তাহলে আমাকেও এভাবে সাদুর সাথে রুমে বন্ধ করে দিবেন, কথা দিন? ঠিক আছে, পাক্কা। সোয়া মাথায় ওড়না দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। সাদিন নিশ্চিত সোয়া ঐশীকে আনতে পারবে। তাই সে খুশিতে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবিয়ে গান গাইতে গাইতে রুমে ঢুকে যায়। সোয়া ঐশীদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে। বর্ষা লম্বা সুন্দর একটা মেয়ে দরজা খোলে। কাকে চাই? সোয়া ঐশীকে ভালো করে পর্যবেক্ষণ করে কাঁদো কাঁদো ফেস করে বলে, ওয়াশরুমে দরজা খুলতে পারছি না, বাসায় কেউ নেই, একটু হেল্প করবা আপু? সোয়ার মুখখানা দেখে নিষ্পাপ মনে হয় ঐশীর, তাই সে মুচকি হেসে সোয়ার সাথে যায়। ঐশীর রুমে ঢুকতেই সোয়া ধাক্কা দিয়ে দরজা লক করে দেয়। ভিতর থেকে ঐশী কিছুক্ষণ চেঁচামেচি করলেও এখন চুপ হয়ে গেছে। সোয়া কিচেনে চলে যায়। সাদির সত্যি নুডলস রান্না করছে। আপুটা চুপ হয়ে গেল কেন? বাদর দেখে বয়ে সেন্সলেস হয়ে গেছে। সাদির কথা মোটেও সোয়া বিশ্বাস করে না, তাই মুখ বাঁকিয়ে সাদির চুল টানার জন্য হাত বাড়িয়ে দেয়। সাদি মাথা উঁচু করে ফেলে, যার ফলে সোয়া আর নাগাল পায় না। হাত বড় হয়ে যাচ্ছে তোমার, এখানে ওখানে চলে যাচ্ছে। সেম টু ইউ। আমি করলে কেমন হবে? সোয়া এক লাফে চুলার পাশে বসে পড়ে। দারুণ হবে। সাদি তাকায় সোয়ার দিকে, চোখে হাসে। ইডিয়েট, আমাকে জ্বালানোর একটা উপায়ও হাতছাড়া করো না তুমি। দিয়া চলে আসলে আর জ্বালাবো না। দিয়াকে? আমার আর আপনার মেয়ে। সাদিয়ের দি, সোয়ার যা। মোটমাট হলো দিয়া। দারুণ না? সাদি আবার সত্যি হেসে ফেলেছে। চুলা বন্ধ করে এসে সোয়ার সামনে দাঁড়ায়। সোয়ার 2 গালে হাত দিয়ে কপালে শব্দ করে চুমু খায়। তারপর কপাল ঠেকিয়ে বলে, আমার হাত পাগলা বউ, আমাকে এখানে কেন এনেছেন? ঐশীর কণ্ঠে রাগ স্পষ্ট। স্বামীর খাটের উপর টান টান হয়ে শুয়েছিল। ঐশীর কথায় পায়ের উপর পা তুলে নেয়। রাগে ঐশীর শরীর কাঁপছে। দিন দিন অসহ্য হয়ে উঠেছে লোকটা। কুতকুতি মাইয়া গানটা মুখস্থ করেছি, তোমাকে শোনানোর জন্য তুলে নিয়ে আসছি। সামিরের মুখে হাসি। ঝকঝকে দাঁতগুলো দেখে ঐশীর রাগ তরতর করে বাড়তে থাকে। ইচ্ছে করছে লোকটার বড় বড় দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে পেটে ঢুকিয়ে দিতে। সামির এক লাফে বসে পড়ে। আরে বাহ, তোমায় তো দারুণ হট লাগছে। বিয়ারের থেকেও বেশি নেশা ধরে যাচ্ছে। ঐশী আবার সামিরের গলা চেপে ধরতে যায়। সামির হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। ঐশী ছাড়া পাওয়ার জন্য ছুটোছুটি করতে থাকে। সামির কানের কাছে ঠোঁট নিয়ে পিস পিস করে বলে, একদম বাড়াবাড়ি করবে না। মানুষ মনে হয় না আমাকে? কাল থেকে কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছ, কষ্ট হয় না? ঐশী দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মায়ার সাথে কি করেছেন আপনি মনে নেই? আপনার ইগনোর কেন? খুন করতে পারলেই ভালো লাগতো। সামির হাসে। ঐশীর কোকড়ানোগুলো বিনুনি করা ছিল। বিনুনিটা বা পাশে দিয়ে গলায় উষ্ঠ ছোঁয়ায়। ঐশী কেঁপে ওঠে, শক্ত হয়ে বসে পড়ে। মায়ার সাথে আমি কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট আমি তাকে ভালো করে চিনিও না। ঐশীর কান্না পায়। ফুপিয়ে কেঁদে ওঠে সে। মায়া তার বেস্ট ফ্রেন্ড। গোটা দুনিয়া ঐশীকে মিথ্যে বললেও মায়া কখনোই মিথ্যে বলবে না।
গত পরশু ঐশী এবং মায়া একসাথে ভার্সিটিতে যাচ্ছিল। তখনই সামিরকে দেখিয়ে বলে, এই ছেলেটাই আমার এক্স ছিল। দুনিয়া থমকে গিয়েছিল ঐশীর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মানুষটার সাথে আর যোগাযোগ রাখবে না। সামির ছেড়ে দেয় ঐশীকে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি ঐশী, ট্রাস্ট মি। আমি মায়া নামের মেয়েটিকে ঠিকভাবে চিনিও না। তোমার কোথাও ভুল হচ্ছে। ঐশী জবাব দেয় না। সামির বিরক্ত হয়। দাঁড়িয়ে যায় সে। দুনিয়ার এই একটা মানুষ যার কান্না তার সহ্য হয় না। মায়াকে ডাকো, সামনাসামনি ক্লিয়ার করবো ব্যাপারটা। এভাবে রং তামাশা আমার আর ভাল লাগছে না। ঐশী তবুও কোনো জবাব দেয় না। সাথে লাগেজ গুছাচ্ছে। হাতে আরও একটা দিন সময় আছে, তবুও আজকে লাগেজ গুছিয়ে রাখছে। গতকাল সারাদিন পরিবারের সাথে কাটাবে, সময় পাবে না। সোয়া খাটের উপর বসে আছে, পান আসাচ্ছে আর নুডলস খাচ্ছে। আচ্ছা সাধু, আমাদের বেবি কবে হবে? দিয়া কবে আসবে? সাদি দীর্ঘশ্বাস ফেলে। এই শয়তান সামলাতেই তো হিমশিম খাচ্ছি। আরেকটা শয়তান কি করে আনবো? আমি জানি আমি শয়তান, কিন্তু আমাদের দিয়া অর্ধেক শয়তান হবে কেন বলুন তো? আপনি ভালো, আমি শয়তান, তাহলে ভালো প্লাস শয়তান যোগ করলে কি হয়? অর্ধেক শয়তান। সাথে জবাব দেয় না, সে তার কাজে ব্যস্ত। সোয়ার নুডলস খাওয়া শেষ, বাটিটা খাটের উপরেই রাখে। সাদের পেছনে এসে দাঁড়ায়। সাধু, একটা প্ল্যানিং করলাম এক্ষুনি। আপনার সাথে আমাকেও নিয়ে যান না, হানিমুনটাও সেরে আসতে পারবো। তোমার তো পাসপোর্ট নেই, তাতে কি হয়েছে? আমি না হয় দাঁড়িয়ে যাব, আর তাও না হলে আপনার কোলে বসে যাব। সাদি কোমরে হাত দিয়ে তাকায় সোয়ার দিকে। সোয়া চোখে মুখে খুশির ঝিলিক। মেয়েটা সুন্দরী, বড় বড় চোখ, দুটো উঁচু নাক, চিকন পাতলা ঠোঁট জোড়া। ঠোঁটে লিপস্টিক নিয়েছিল, নিচের ঠোঁটে লিপস্টিক খেয়ে ফেলেছে, এবার উপরের ঠোঁটে আছে শুধু। নাকে চিকচিক করছে পাথরের নাকফুল, গলায় চিকন স্বর্ণের সেন, গোলাপি ওড়নাটা গলায় ঝোলানো। প্রথমবারই বোধহয় মেয়েটাকে এতটা গভীর চোখে পর্যবেক্ষণ করলো সাদি। সোয়া দুপা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। মুখ ঠেকেছে সাদির প্রশস্ত বুকে। সাদিও পরম যত্নে আগলে নেয় নিজের প্রেয়সীকে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি সাদি, আপনার ভালোবাসা চাই আমি। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, সামান্য কিসটাই সহ্য করতে পারো না? আমায় কিভাবে সামলাবে? সোয়া জবাব দেয় না, চুপচাপ মানুষটার হার্টবিট শুনতে থাকে। এভাবে কতটা সময় পার হয় জানা নেই কারোরই। আমায় নিবেন না? সাথে ধমক দেয় না, খুব নরম গলায় প্রেয়সীকে বোঝায়, এভাবে হবে না জান। পাসপোর্ট ছাড়া তোমাকে এয়ারপোর্টের ভিতরেই ঢুকতে দিবে না। ইনশাল্লাহ খুব দ্রুত তোমাকে নিয়ে যাব। চট করে সোয়া সাদের বুক থেকে মাথা তোলে, একগাল হেসে শুধায়, গোবুর কাছে নিয়ে যাবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ইচ্ছে করছে শয়তান ইডিয়েটটা তুলতুলে গাল দুটো সাপকে লাল করে দিতে। বলুন, গোবুর কাছে নিবে? সাদি লাগেজে মন দিয়ে বলে, আনরোমান্টিক কোথাকার। কোথায় বলবেন? তুমি আমার সোয়া, তোমাকে কেন গোবুর কাছে নিয়ে যাব? তা না, দূর। রোমান্স করার বয়সে জামাইকে আমিষ বানানোর চেষ্টা করছি। আমার মতো কপাল পোড়া আর কার আছে? সোয়ার ন্যাকামি দেখে সাদি ব্রু কুঁচকে ফেলে। সিরিয়াসলি ভাই, মানুষ এভাবে কি করে ন্যাকামি করে? তোমাকে আমি ভালো হওয়ার ওয়ার্নিং দিলাম ইডিয়েট। আমিও আপনাকে রোমান্টিক হওয়ার ওয়ার্নিং দিলাম জামাই, তাই না? বলতে বলতে সাদি সোয়ার হাত ধরে কাছে টেনে নেয়। গিফট খুব ছোট্ট একটা শব্দ, তবে এই শব্দটার ওজন অনেক ভারী। গিফট যে কোনো মানুষকেই খুশি করতে সক্ষম, যে কোনো মানুষের মন খারাপ দূর করে দিতে পারে। এই যে সোয়ার মনটা আনন্দে নেচে নেচে উঠছে, কারণ তার প্রেমিক পুরুষ তাকে গিফট দিয়েছে। বিয়ের পরে সে প্রথমবার লোকটা সোয়াকে গিফট দিল। সেই গিফটের মূল্য কত জানা নেই সোয়ার, তবে সোয়ার কাছে তা কোটি কোটি টাকার সমান মূল্য। বিবাহিত মেয়েদের সবথেকে শখের যে জিনিসটি, তা হলো নাকফুল। স্বামী থেকে নাকফুল সব মেয়েরাই আশা করে। সোয়াও আবদার করেছিল সাদির কাছে, কিন্তু সাদি দেয়নি। আর সোয়াও এত গুরুত্ব দিয়ে চায়নি। সাদি থেকে জোর করে নাকফুল আদায় করা সোয়ার জন্য কঠিন কোনো বিষয় নয়। ডায়মন্ডের নাকফুল, দেখতে দারুণ। সোয়া সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আর সাদি সোয়াকে দেখছে। সামান্য গিফট পেয়ে মানুষ এতটাও খুশি হতে পারে? আমাকে পরিয়ে দেবেন? নিঃসংকোচে আবদার না করার সাধ্য সাদির নেই। সে সোয়ার হাত থেকে নাকফুলটা নেয়। সোয়া চোখ বন্ধ করে মুখটা এগিয়ে দেয়। সোয়ার নাকে থাকা ছোট্ট নাকফুলটা খুলে নেয়। সোয়া একটু ব্যথা পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সাদি খুব যত্ন নিয়ে সোয়ার নাকের বাপাসটায় থাকা ছোট্ট ছিদ্র দিয়ে নাকফুলটা ঢুকিয়ে দেয়। সোয়া গোলগাল মুখখানায় দারুণ মানিয়েছে নাকফুলটায়। পুরো মুখরি যেন আদল পাল্টে গেছে। অন্যরকম মোহনীয় লাগছে মেয়েটাকে। সোয়া চোখ খুলে হাসে, তাকায় তার প্রেমিক পুরুষের মুখপানে। সুন্দর লাগছে না?
প্রশ্ন করে সাদিকে। সাদিও মুচকি হাসে, ডান হাতটা রাখে সোয়ার গালে। তুমি খুশি তো? আপনি আমার সাথে ভালো করে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাদি বাম হাতটাও রাখে সোয়ার অন্য গালে, দুহাতে ছোট্ট মুখখানা উঁচু করে ধরে। উষ্ঠ সোয়ায় ললাটে, পরপর নাক ফুলের উপরও উষ্ঠ সোয়ায়। কেঁপে ওঠে সোয়ার শর্তা, লজ্জায় রাঙা হয়ে ওঠে মুখখানা। আখি পল্লব খুলে তাকানোই দেয়। প্রেমিক পুরুষের প্রেমময় সোয়া বুকে কম্পন শুরু করে দিয়েছে। চঞ্চল সোয়ার চঞ্চলতা মিলিয়ে গিয়েছে। মাথা থেকে দুষ্টুমি বুদ্ধি বুঝি বিলুপ্ত হয়ে গেল। স্বামীর স্বইচ্ছায় সান্নিধ্য পেয়ে মেয়েটা বুঝি বড় হয়ে গেল। আর বুঝি দুষ্টুমি করবে না, এই বুঝি লক্ষ্মী বউ হয়ে উঠল। ছাদের ভাবনাখানা প্রকাশ করার আগেই সোয়া রেন্টি নিয়ে বলে ওঠে, আপনার দাড়িগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কাতুকুতু দেয়, হাসি পায় আমার। হাসি পেলে রোমান্স করব কিভাবে? মুড নষ্ট হবে না? সোয়ার কথায় সাদি সোয়াকে ছেড়ে দেয়। এবার আর মুচকি হাসি নয়, উষ্ঠদয় মেলে দিয়ে খানিকটা শব্দ করে হেসে ওঠে সাদি। এ মেয়ে থেকে ম্যাচুরিটি আশা করেছিল সে। সোয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, হাসলে মানুষটাকে অনেক সুন্দর লাগে। বাম গালে টোল পড়ে, গোলাপি উষ্ঠদয় বড্ড মোহনীয় লাগে। হাসি দিয়ে নারীদের কাবু করতে পারবে না, কিন্তু সোয়া সেটা হতে দিবে। লঙ্কা পড়া দিবে লোকটার চারপাশে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে আপনার হাসা বারণ। সাদি সোয়ার নাক টেনে দিয়ে জবাব দেয়, আমার শয়তান বউ জেলাস হবে, এটাই তার কারণ। মানুষ গিরগিটির মতো রং কি করে বদলায়? এই তো সেদিন সোয়াকে কত ভালোবেসে সুমুখে বিদেশ পাড়ে জমালো সাদি। সোয়ার ছোট্ট সত্তা ভেবে নিয়েছিল তার বর বুঝি তাকে ভালোবেসে ফেলেছে, এবার থেকে তার দুঃখ গুজবে। কিন্তু তার কিছুই হলো না। কেটে গেছে 3টে দিন, অথচ সাদি একবারও কল করলো না। চিন্তা হয় না সোয়ার? সাবিনা বেগম তো একটু পরপরই আসলে মুখ ঢেকে কেঁদে উঠছে। তার কান্না দেখে সোয়ার বুকটা কেঁপে কেঁপে উঠছে। সেলিম বিরক্ত। খাবার টেবিলে সকলকেই খাবার পরিবেশন করছেন নাজমা বেগম। সাবিনা নিজের রুম থেকে বের হচ্ছে না। সিমি রান্নায় সাহায্য করছে নাজমা বেগমকে। মমতা বেগম একটু পরপর আহাজারি করে উঠছেন। সাজ্জাদ, সেলিম এবং সিফাত খাচ্ছে। সিমি পরীকে খাওয়াচ্ছে। সোয়া ভাতের থালায় হাত নাড়াচাড়া করছে, মুখে খাবার তুলতে পারছে না সে। মেয়ের এই করুণ অবস্থা এবং সকলের চিন্তিত মুখ দেখে সেলিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এত ইরেসপন্সিবল ছেলে আমি জীবনেও দেখিনি। বেয়াদব একটা। বাড়ির সকলে চিন্তা করবে, এটা তার মগজে নেই। সাজ্জাদ বিরক্ত হয়। কোনো একটা কারণে সাদিকে একদম পছন্দ করে না সেলিম, দু চোখেও দেখতে পারে না। বারবার কথায় সোয়ার চোখে পানি চলে আসে। বেয়াদব কেন বলবে, কিন্তু বাবার মুখের উপর জবাবও দিতে পারে না। সিফাত বলে, আব্বু মোটেও সাদি বেয়াদব না, হতে পারে কাজে আটকে পড়েছে। সেটাও বোঝাও তোমার বোনকে, বড় হয়ে গেছে সে, একা একা বিয়ে করেছে, এখন স্বামীর চিন্তায় শোক দিবস পালন করছে। বাবার কথা শুনে সোয়া মুখে ভাত পুড়ে দেয়, গাল ভর্তি করে ভাত নিয়ে পানি দিয়ে গিলে গিলে খাচ্ছে। নাজমা বেগম মেয়ের কাণ্ড দেখে কিন্তু কোনো জবাব দেয় না। বাবা এভাবে কেন বলছো? সিমি বলে ওঠে, মুখে মুদল কথা বলবে না সিমি, বিরক্ত লাগে আমার। সিমি আর কথা বলারও সাহস পায় না, আর বাকি সবাইও কথা বলে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে রুমে এসে সাদির নাম্বারে কল করে সোয়া। যদিও বাংলাদেশের নাম্বারে কল যাবে না, বিদেশে গিয়ে নতুন সিম নিয়েছে, সেই সিমের নাম্বার সোয়া জানা নেই, তবুও কল করেই যাচ্ছে। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোথাও সাদিকে অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে সোয়ার। ওয়ালপেপারে থাকা সাদির ছবিখানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে ভালোবেসে 2 সেকেন্ডও আমি শান্তিতে থাকতে পারলাম না, একটা দিনও ভালো থাকতে পারিনি। খুব বেশি ভুল করে ফেলেছিলাম আপনাকে ভালোবেসে, সে ভুলের শাস্তি দিচ্ছেন আমায়। আমি মরে গেলে কাকে জ্বালাবেন সাদি, কাকে এত কষ্ট দিবেন? মনটা পুড়বে না আপনার? ফোনটা ছুঁড়ে মারে সোয়া। বিছানার একপাশে অযত্নে পড়ে থাকে, বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে থাকে। এটা ছাড়া তো আর তার কিছু করার নেই। কতক্ষণ কেঁদেছে জানা নেই সোয়ার, তবে চোখ দুটো যখন একটু লেগে এসেছিল, নিদ্রা বহর করেছিল। 2 চোখে তখনই বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। চমকে একলাফে বসে পড়ে সোয়া। কাঁচা ঘুম ভাঙার ফলে বুকটা কাঁপছে, মস্তিষ্ক কাজ করছে না। হাতে গিয়ে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে বিদেশি একটা অচেনা নাম্বার বেশি ওঠে। সাদি বুঝি কল করলো। পাগল সোয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে। বিরহ মনের মধ্যে বাসা বেঁধেছে, অভিমানে বুক বেসেছে সরল কন্যার। অশ্রুকণা আটকাতে ব্যর্থ সে। নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না, তবুও মনকে মানাতে পারছে না। প্রেম তাকে সুখ এনে দিতে পারেনি,
প্রেম তাকে ভালোবাসা দেয়নি, বরং প্রেম তাকে পাহাড় সমান দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। নিজের সত্তাকে পাগল ভাবতে বাধ্য করেছে। কান্না করার একটা বাজে দিক হলো নাক দিয়ে পানি পড়বে, মাথা ব্যথা করবে এবং আখি পল্লব ফুলে উঠবে। অতিরিক্ত বর্ষা মেয়েদের চোখ মুখ লাল হয়ে যাবে। সরল কান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আখি পল্লবে বৃষ্টি কমেছে, তবে নাক ফিটফিট কমছে না, সমানে নাক টেনেই যাচ্ছে। সাদি বরাবরই ধৈর্যশীল। সে ধৈর্য সহকারে প্রেমিকা রূপী বউয়ের নাক টানা শব্দ শুনছে। মনে মনে এঁকে ফেলে এই মুহূর্তে ইডিয়েটটাকে কেমন দেখতে লাগছে, সিসকাদনি মেয়ে একটা। তবে সাদি মুখের উপর বলতে পারল না কথাটা। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। সে অপেক্ষায় আছে ইডিয়েটের থেকে কিছু শোনার, তবে সোয়া কথাই বলছে না। দীর্ঘ সময় পার হয়। সাদি শ্বাস টেনে বলল, কেমন আছো? প্রেমিক পুরুষের মধুর সুরের কথা মন গলিয়ে দেয় সোয়ার, তবে অভিমান কমে না। আবারও ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এতদিন পর মনে পড়েছে তার। জানতে ইচ্ছে হয়েছে কেমন আছে। এ বদলোকটার সাথে কথা বলাই উচিত না। আবারও সোয়ার কান্নার শব্দে সাদি বিরক্ত হয়। নাকমুখ কুঁচকে বলে, ওকে রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ রাখুন, কথা বলবো না আপনার সাথে, সারাক্ষণ কথা বলবো না, ছেড়ে দিব। এমন ভয় কেন দেখান? আপনার প্রতি একটু বেশি দুর্বল বলে? আমার দুর্বলতা জেনে গেছেন বলে ভেবে নিয়েছেন? আপনি যাই করবেন পাগল সোয়া সারা জীবন আপনার লেজ ধরে দাঁড়িয়ে থাকবে। বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠে সোয়া। সাদির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইদানিং এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে বুকের ভিতর। সারাক্ষণ মুচকি হাসি চলে আসে, গম্ভীর হয়ে থাকতেই পারছে না। এই তো মিটিংয়ের মধ্যে হুট করে সাদি হেসে ওঠে। একটু শব্দ করেই হেসেছিল। বস সহ সকলেই হা করে তাকিয়েছিল সাদির দিকে। ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সাদি। পাগল সোয়া সাদমান চৌধুরীকেও পাগল বানিয়ে দিয়েছে। সোয়ার নাক টানার শব্দে ভাবনা জগৎ থেকে বের হয়ে সোয়া মনোযোগ দেয় সাদি। বুকে বালির ছড়িয়ে আদা শোয়া হয়। কাঁদে না যান, কথা শোনো। সোয়া কান্না থামায়। প্রেমিক পুরুষের মুখে যান ডাক্তারতে যেন নেশা মেশানো আছে। সোয়ার ছোট্ট সত্তাকে নাড়িয়ে দিতে সক্ষম সেই নেশা। বিছানায় টিস্যু ছড়াছড়ি। কেঁদেছে আর নাক পরিষ্কার করেছে সে। টিস্যু বক্সে শেষ দুটো টিস্যু আছে। একটা নিয়ে নেয় সোয়া। ভালো করে নাক এবং চোখের পানি মুছে নেয়। এত কাজের চাপ ছিল, বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই কল করিনি। সোয়া ডুব গিলে বলে, বড় মায়ের সাথে কথা বলেছেন? মায়ের সাথে কথা বলেই তোমাকে কল করলাম। আমাকে এত জ্বালান কেন আপনি? এখনও তো শুরুই করিনি জ্বালানো। এইচএসসিটা শেষ করো, তারপর তোমাকে জ্বালানোর পিএইচডি দেখাবো। লজ্জা পায় সোয়া। চোখ দুটো বন্ধ করে ফেলে। কিন্তু এখানে লজ্জার কি হলো এটা নিজেও বোঝে না। ইদানিং লজ্জা নামক শব্দটা একটু বেশি ঘায়েল করে ফেলেছে সোয়াকে। লজ্জা কমাতে সোয়া রিনরি নিয়ে জিজ্ঞেস করে, ফিরবেন কবে? কালকে। আমি কিন্তু আপনার সাথে থাকবো। এখানে থাকবো না আমি। আমাকে না রাখতে চাইলে থানা পুলিশ করব। কাট বলে দিলাম। আবারও হাসে সাথী। আচ্ছা থাকবে। আপনাকে আমি ভালোবাসি। আমি জানি। আপনি বাসেন না? জানি না, জানতে হবে। আমি একা একা অনেক দিন ভালোবেসেছি। এবার আপনিও একটু বাসুন না। কতকাল একা একা পাগলামি করব। একটু সঙ্গ চাই আমার। আচ্ছা, গুড নাইট, কাল দেখা হবে। সাদিক কল কেটে দেয়। সোয়া হতাশার নিঃশ্বাস ফেলে। লোকটা এমন কেন? একটু ভালোবাসলে কি হবে? ভালোবাসা লাগবে না আমার, শুধু আমার হয়ে থাকুক, আমার কাছে থাকুক। আমি তাকে দুচোখ ভরে সারা জীবন দেখতে পারলেই হলো। ভালোবাসা লাগবে না। মনটা ভীষণ খুশি হয় সোয়ার। আজকে যে সাদি ফিরবে। নাজমা বেগমের গাল ধরে জ্বলে আসে সোয়া। নাজমা বেগমের দুই হাতে ময়দা লেগে আছে, তাই সোয়াকে ছোটাতে পারছে না নিজে থেকে। সোয়া ছাড় আমায়, বাদরের মতো কেন চলছিস? সোয়া টুপ করে মায়ের গালে দুটো চুমু খেয়ে নেয়। আমাকে ভালোবাসি বলো, না হলে ছাড়বই না তোমায়। ভালোবাসি, এবার ছাড়। রেগে নেই তো আমার উপরে? অবশ্য রেগে থাকলেও চলবে। যখন আমার বেবি হবে, বেবির মুখ দেখে আর রাগ করে থাকতে পারবে না। নাজমা বেগম কটকট চোখে তাকায় মেয়ের দিকে। শহর আমার সামনে থেকে, কাজ করতে দে। সোয়া নাজমা বেগমের নাকে চুমু খেয়ে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে যায়। নাজমা বেগম মুচকি হাসে। সোয়া এবার বাবার রুমে ঢুকে। সেলিম অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সোয়া এগিয়ে দিয়ে বাবার ট্রাই হাতে নিয়ে বাঁধতে থাকে। সেলিম সরু চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আব্বু, আমি রিয়েলাইজ করলাম তোমার কথা না শুনে সাধুকে বিয়ে করে ভুল করেছি। আমি তো ছোট বলো, কিউট একটা বেবি না? ভুল তো করেই ফেলেছি। এবার আমার উপর আর রাগ করে থাকলে তো আর ভুলটা সঠিক হয়ে যাবে না, তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করো। এই যে তোমার চুল ছুঁয়ে বললাম আর জীবনেও কোনো ভুল করব না। পাক্কা প্রমিস। মেয়ের কথা বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলে সেলিম। আলতো হাতে জড়িয়ে ধরে সোয়াকে, মাথায় চুমু খায়।
আমি রেগে নেই, তবে আমি চাই তুমি এইচএসসি শেষ করো, তারপর এসব নিয়ে ভাবো। 2 বছর পুরোপুরি নেই, এই দিনগুলো পড়ালেখার পিছনে ব্যয় করো। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। সাদা কলেজ ড্রেস পরে মাথায় সাদা হিজাব জড়িয়ে 2 কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজের দিকে যাচ্ছে সোয়া। রিক্সা পায়নি আজকে, তাই পায়ে হেঁটে যেতে হচ্ছে। কলেজ শেষে সাদের বাড়িতে যাবে। ইস, কতদিন পর লোকটাকে দেখবে। খুশিতে মনটা লাফাচ্ছে সোয়ার। তুমি সোয়া? হঠাৎই পিছন থেকে কারো ডাক শুনে থেমে যায় সোয়া। গাড়বাড়ি গিয়ে তাকায় পেছনের দিকে। সোয়ার সামনে লম্বা সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে আছে, যার পরনে হালকা নীল রঙের শাড়ি। হাঁটু সমান লম্বা চুলগুলো বিনুনি গেঁথে রেখেছে। মুখে নেই কোনো সাজসজ্জা, তবুও মেয়েটিকে অপূর্ব লাগছে। এই মেয়েটিকে সোয়া চিনবে না কেন? এই সে মেয়ে যে সোয়া সাদির মনে জায়গা করে নিয়েছিল। এই জীবনেও মুখখানা সে বলতে পারবে না সোয়া। সেই মানুষটার প্রতি ভীষণ জেলাস সোয়া। গোল গোল চোখ করে মিহির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে সোয়া। সোয়ার তাকানো দেখে মুচকি হাসে মিহি। হাত বাড়িয়ে সোয়ার মুখখানা ছুঁয়ে দিতে চায়। সোয়া 2 পা পিছিয়ে যায়, এতেও হাসে মিহি। দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো আছো? প্রশ্নখানা সোয়ার পছন্দ হয়নি। রসিকতা করতে এসেছে নাকি উনি? সেদিন এই কপালে তো সাদির কাঁধে চেপে কাঁদছিল। সোয়ার ইচ্ছে করছে মিহির কপাল ফাটিয়ে দিতে, বা খুব জোরে আঘাত করতে যেন ব্যথা দেয়। সাদের কাঁধে মাথা রেখে উনি দণ্ডনীয় অপরাধ করেছে, এই বিষয়টা মহিলাটিকে বুঝিয়ে দিতে ইচ্ছে করছে সোয়ার, কিন্তু পারছে না। কথা বলবে না সোয়া? সোয়া থেকে জবাব না পেয়ে সোয়া কটমট চোখে তাকায় মিহির দিকে। আমার স্বামীর কাঁধে কপাল ঠেকিয়ে কাঁদছিলেন, আমি ভুলে যাইনি। আমার সাদিকে ট্রাস্ট করার সাহস হয় কি করে? কেন শুয়েছিলেন? এই মুহূর্তে আপনার কপাল আমি ফাটিয়ে দিলে ব্যাপারটা ভালো দেখাবে? উচ্চ স্বর সোয়ার, কথা বা আঁখি পল্লবের রাগের ছড়াছড়ি। বর্ষা গোলগাল মুখখানা লাল হয়ে উঠেছে, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাগের কারণে বোধহয় মেয়েটার নিঃশ্বাসও জোরে জোরে পড়ছে। মিহি সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। রেগে গেলে তো হেরে গেল সোয়া। আলতো হেসে বলে মিহি, সোয়া চৌধুরী হাঁটতে শিখেনি, সাদমান চৌধুরী আমার, একান্তই আমার। তার দিকে নজর দিবেন না আপনি, এটা আমার ওয়ার্নিং। সোয়ার উচ্চস্বরের কথায় দমে যায় মিহি। এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু উদ্দেশ্যখানা এই মুহূর্তে বলে দিলে সোয়া কিছুতেই মানবে না। ঠিক আছে, নজর দিব না, তো একটা প্রশ্নের জবাব দাও। কেন এত ভালোবাসো তাকে? তার তো প্রচুর টাকা পয়সা নেই, দেখতেও আহামরি রাজকুমার নয়, বয়সটাও বেশি। তাহলে কি দেখে পাগল হলে? ভালোবাসা কখনো বয়স মানে না, টাকা পয়সার বিচারও করে না। আমার চোখ দুটো খুলে নিয়ে নিজের চোখে লাগিয়ে দেখুন, এ পৃথিবীর সব থেকে সুন্দরতম ব্যক্তি হচ্ছে আমার সাধু। তাকে ভালোবাসার জন্য আমার শখানেক কারণ লাগে না, বরং তাকে ভালো না বাসার জন্য আমার অনেক কারণ লাগবে। মিহি মুগ্ধ হয়, নিজের উপর রাগ হয়। এভাবে কখনোই ভালোবাসতে পারেনি সে। ভালোবাসতে পারলে অবশ্যই তার জীবনে এমন একটা দিন আসতো না। সাথী যদি আমাকে চায়, তোমাকে ডিভোর্স দিতে চায়? মিহির প্রশ্নে সোয়ার বুক কেঁপে ওঠে, হৃদয়ের আর্তনাদ শুরু হয়ে যায়। তবুও মিহির সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে নারাজ সে। বুক ফুলিয়ে জবাব দেয়, আমি আটকে রাখতে জানি, আগলে রাখতেও জানি। আমার সাদি কখনোই আপনার কাছে ফিরবে না, আর ফিরতে চাইলেও আমি ফিরতে দিব না। আমার অনেক সাধনার ফল সাধু, আমার বর, তাকে প্রাণ থাকতে আমি হারাতে দিব না। বলে সোয়া কলেজের দিকে চলে যায়। মিহিরার একটা কথাও সে শুনতে নারাজ। কলেজের গেটের ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে সোয়া। মিহি এখনও দাঁড়িয়ে আছে। কলেজে নতুন বিল্ডিং দেওয়া হচ্ছে, তারপর এজন্য ইট ভেঙে রাখা হয়েছে। সোয়া এক টুকরো ইট খুঁজে খুঁজে মারে মিহির কপাল বরাবর। ছোট থেকে ডিল ছোড়ার এক্সপার্ট সোয়া, তাই এবারে ডিলটাও বিফলে যায় না, সোজা গিয়ে লেগে পড়ে মিহির কপালে। মুহূর্তেই কপালে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে মিহি। সোয়া বিশ্বজয়ের হাসি দিয়ে ক্লাসের দিকে চলে যায়। সাথী সবে বাসায় এসে পৌঁছালো। ভীষণ ক্লান্ত সে, বড় একটা জার্নি। বরাবরই জার্নিতে অসুস্থতা অনুভব করে সাদি। ইচ্ছে ছিল বাসায় ফিরবে, কিন্তু মানুষের কোলাহল ভালো লাগবে না এই মুহূর্তে, তাই বাসায় আর ফেরা হলো না। ভেবে নিয়েছে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে। তখনই কলিং বেল বেজে ওঠে। সাদি বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে ফেলে। এই মুহূর্তে স্বামীর ছাড়া কেউ আসেনি এটাই তার ধারণা। ঘামে ভেজা সাদা রঙের শার্টের বুতাম খুলতে খুলতে দরজা খুলে দেয় সাদি। সাথে সাথে সোয়া শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদি প্রথমে হতভম্ব হয়ে যায়, পরে মুচকি হেসে 2 হাতে আগলে নেয় আধপাগল বউটাকে। সোয়াকে ভিতরে এনে দরজাটা বন্ধ করে দেয়।
ইস, কত মিস করছিলাম আপনাকে জানেন আপনি। শেষমেশ আপনার দেখা পেলাম। শুনুন, এটাই ছিল আপনার বউ ছাড়া শেষ ঘুরতে যাওয়া। পরের বার থেকে আমাকে সাথে নিয়ে যাব, আপনার সাথে যাব আমি। সাদি সোয়াকে ছাড়িয়ে নেয় নিজে থেকে, সোফায় বসিয়ে দেয়, নিজেও বসে সোয়ার পাশে। সোয়া তার সুদর্শন বরটাকে দেখতে থাকে আর সাদির চোখ বন্ধ করে গাম জোড়ানোর অপেক্ষায় থাকে। সোয়া সাদির দিকে একটু সেফে বসে বলে, শুনুন না, একটা জিনিস ভেবেছি। সাদির চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে, বলো। ভাবছি নকল একটা সার্টিফিকেট বানাবো। দপ করে চোখ খুলে ফেলে সাদি, তাকায় সোয়ার মুখোপানে। এভাবে কেন তাকাচ্ছেন? বাবা বলেছে ইচ্ছেচির পর দুজনকে একসাথে থাকতে, সেই আরও 1.5 বছর। এতদিন আপনাকে ছাড়া থাকতে পারবো না। তো আমি যদি একটা নকল সার্টিফিকেট বানাতে পারি ইচ্ছেচির, তাহলে বাবাকে দেখিয়ে বলতে পারবো, দেখো বাবা, পাশ করেছি, এবার আমাকে আর আমার সাধুর সাথে থাকতে দাও। আইডিয়াটা দারুণ না? সাদি হেসে ফেলে, থাপ্পড় মারে সোয়ার মাথায়, সাথে সাথে বিনুনি টেনে দেয়। কিঞ্চিত ব্যথা পেলেও সোয়া তা প্রকাশ করে না। লেজ ছাড়া বাদর, উনি তোমার বাবা। ছোট বাদরের থেকে বড় বাদরের বুদ্ধি অলওয়েজ বেশিই থাকে। সোয়া আবারও ভাবনায় পড়ে যায়, সত্যি তো, বাবা শর্ট করে ধরে ফেলবে। সাদি সোয়ার আঙ্গুলগুলো দেখতে থাকে আর সোয়া ভাবতে থাকে। তারপর লাফিয়ে উঠে বলে, তাহলে চলুন আব্দুল কুদ্দুসকে নিয়ে নেই। সাদি ব্রুকুসকে জিজ্ঞেস করে, কিভাবে নিব? আর আব্দুল কুদ্দুসকে? কে আবার? আমার আর আপনার ছেলের নাম আব্দুল কুদ্দুস রাখবো তো? মেয়ে দিয়া ছেলে কুদ্দুস, দারুণ না? এসব উদ্ভট নাম তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? পাশের বাসার দাদিমার ছেলের নাম কুদ্দুস। দাদিমা দাদুকে ডাকতেছি, ও কুদ্দুসের বাপ। আয়সা দেখো, তোমার আকাইম্মা কুদ্দুস মাইয়া লই আইছে। উফ, কি যে জোশ লাগছিল না। তখনই আমি ঠিক করে ফেলেছি আমার ছেলের নাম আব্দুল কুদ্দুসই রাখবো। তারপর আপনাকে ডাকবো ও কুদ্দুসের বাপ। আপনার কুদ্দুস আপনার মতোই নিরামিষ হয়েছে। আমার তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখায় না। সোয়া কথা শুনে হাসি আটকে রাখতে পারে না, বা হাত চোখের উপর রেখে হু হু করে হাসতে থাকে। সোয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখতে থাকে। পুলিশ স্টেশনে ডাকা হয়েছে সাদি এবং সোয়াকে। মিহি নামের একটা মেয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন অসুস্থ ব্যক্তি নিজেই। সাদি ব্রুকুসকে খানিকক্ষণ তাকিয়েছিল সোয়ার মুখোপানে। মেয়েটা মিহির মাথা ফাটিয়েছে, এতটা ডেঞ্জারাস? ব্যাপারটা সাদির বিশ্বাসই হচ্ছে না। সোয়া এমন একটা কাজ করতে পারে? মেয়েটাকে মাঝে মধ্যে চিনতেই অসুবিধা হয়। তবে এটা নিয়ে সোয়া চোখে মুখে কোনো অনুশোচনা প্রকাশ পাচ্ছে না। সে দিব্যি সাদির হাত জড়িয়ে গুটি গুটি পায়ে হাসছে। সাদি বেশ কয়েকবার জিজ্ঞেস করতে সেও করেনি, এমনকি সোয়াকে জানানোও হয়নি তারা থানায় যাচ্ছে। জানলে কি মেয়েটা ভয় পাবে? পুলিশের সামনে বসে আছে সোয়া এবং সাদি। ওদের থেকে একটু দূরে মিহিও বসে আছে, তার কপালে ব্যান্ডেজ করা। গুটি কয়েক পুলিশ এদিক সেদিক ঘুরোঘুরি করছে। জেলখানা দেখতে পাচ্ছে না সোয়া, সে আপাতত উকিঝুঁকি মেরে জেলখানা দেখতে চাচ্ছে। পুলিশদের মাথার ক্যাপটা একবার পড়ে যেতে চায় সোয়া, বা রিভলভারটা একটু ছুঁয়ে দেখতে চায়। সাদি পাশে না থাকলে অবশ্যই নিজের ইচ্ছের কথা পুলিশকে জানিয়ে দিত, কিন্তু ধমক খাওয়ার ভয়ে আর জানাচ্ছে না। এতগুলো পুলিশের সামনে ধমক খেলে মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। পুলিশ অফিসার আসিফ, সাদি এবং মিহির ক্লাসমেট। এই সামান্য কারণে থানা অবধি আসা মোটেও কোনো কারণ হয় না। মিহি শুধুমাত্র সোয়াকে একটু অপমানিত করতে চায়। অপমানিত হলে নিশ্চয় মেয়েটার এই হাসি খুশি মুখটা চুপসে যাবে, তাই সে অফিসারকে বলে সাদিকে কল করায়। তাছাড়া বাচ্চা মেয়ে আজকে মাথা পাঠানো সাহস পেয়েছে, কাল বড় কোনো অপরাধ করার সাহস পাবে। তার থেকে আগ থেকে একটু বকে দিকে নেক্সট টাইম আর এমন করবে না। আসিফ চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে তাকায় সাদির দিকে। সাদির চোখে মুখে প্রশ্ন, তাদের কেন এখানে ডাকা হয়েছে? নিজে থেকে জিজ্ঞেস করছে না। যেহেতু ডেকেছে সেহেতু তারাই বলবে। শুধু শুধু আগে আগে জিজ্ঞেস করার মানেই হয় না। আপনার বউ মাথা পাঠিয়েছে, দিনে দুপুরে মানুষ খুন করার চেষ্টা, আপনি জানেন? সাদি বড় বড় চোখ করে তাকায় সোয়ার দিকে। সোয়া মিষ্টি করে হাসে, পা গুটিয়ে বসে তাকায় মিহির দিকে। মিহির দৃষ্টি সাদির দিকে। মাথাটা আবারও গরম হয়ে যায় সোয়ার। দেখেছো বড়ি, তুমি এখানে আসো তবুও আমার বর তোমার দিকে তাকাচ্ছে না। তাহলে ভাবো তুমি ঠিক কতটা বিশ্রী দেখতে। তোমার থেকেও তো এই পুলিশ কাকু সুন্দর বেশি, তার দিকেও 4 বার তাকিয়েছে। মিহি থমথমে খেয়ে যায়। সে সাদির থেকে দৃষ্টি সরিয়ে ফেলে। পুলিশও সরু চোখে তাকায়। অপরাধ করেছো তুমি, এখন এভাবে হাসছো কি করে? আসিফ গম্ভীর গলায় বলে, পুলিশের পেশাই এমন, নরম গলায় কথা বললে অবশ্যই আসামি ভয় পাবে না, উল্টো আশকারা পেয়ে যাবে। সোয়া পা নামিয়ে টেবিলে 2 হাত দিয়ে একটু ঝুঁকে পুলিশকে উল্টো প্রশ্ন করে, আপনার মনে হলো আমি অপরাধ করেছি? অবভিয়াসলি।
আপনার বউয়ের কাঁধে কেউ কপাল ঠেকিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করলো, আপনার বউকে পটিয়ে আপনার সংসার ভাঙার চেষ্টা করলো, এমনকি আপনাকে হুমকি দিল আপনার বউকে ছেড়ে দেওয়ার, তখন আপনি কি করবেন? জটিল প্রশ্ন। সাদির হাসি পাচ্ছে। এতক্ষণে সে বুঝতে পারলো কেন পা ভেঙেছিল সোয়ার, কেন কথা বলেনি এবং কেন আজকে এমনটা করলো। মেয়েটা কি আতপাগল বলা চলে না, ফুল পাগল সে। আসিফ খানিকক্ষণ ভাবে, সত্যিই তো, এমনটা করলে কখনোই মাথা ঠান্ডা রাখা যাবে না। আমি তাকে জেলে পুরব। আপনার জেল আছে, আপনি জেলে পড়বেন, আর আমার হাত আছে, আমি ডিল ছুঁড়েছি, হিসাব ক্লিয়ার। এখানে আমি কোনো অপরাধ করিনি, আপনি বরং ওই মিহি পিহি বুড়িকে জেলে পুরে রাখেন। আজ তো একটা শয়তান সে, জানেন কি করেছে? আসিফ মাথা নাড়ায়, মানে সে জানে না। আমাকে বলে কি না আমার বরকে নিয়ে নিবে। আমি কষ্ট করে বিয়ে করিনি, আমি কান্নাকাটি করে বিয়ে করেছি। বিয়ের দিন আমাকে 500 কিলোমিটার হাঁটিয়েছিল। এত কষ্টের একটা বিয়ে, আর আমি তাকে জামাই দিয়ে দিব? আসিফ শুকনো ডোক গিলে তাকায় মিহির দিকে। সে রাগে ফুঁসছে। সাদি একবার ভুল করেও তাকায়নি মিহির দিকে, এটাই রাগের কারণ। একটা সময় তাদের রিলেশন ছিল, সাদি তাকে ভালোবাসত। এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল? মিহিকে ভুলে গেল? আসিফ জবাব দিতে পারছে না। সাদি গম্ভীর গলায় বলে, মিহিকে সরি বলো জলদি, বাসায় যেতে হবে। সব এংসি কাটে। মিহিকে সরি বলবে? ওই মিহিকে? কখনোই না। পারলে পুলিশের রিভলভার নিয়ে শ্যুট করবে, তবুও সরি বলবে না। সরি তো বলবে পুলিশ কাকু। যুক্তি না বুঝে একটা বুড়ির কথায় নাচতে নাচতে আমাকে সোয়া চৌধুরীকে ডেকে নিয়ে আসলো। মান সম্মানে হাট হলো না আমার? আসিফ মাথা নাড়ায়। সত্যি তো, মান সম্মানে হাট হলো। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু মিহিকে বুড়ি কেন বলছো? ওমা, বলবো না? বয়স কত ওনার? আমার জামাইয়ের যদি 32 হয় তাহলে ওনারও 32। 18-র নিচে সবাই শিশু, আর 30-এর উপর সবাই বুড়ো। আসিফের মাথা ঘুরছে এ মেয়ের কথা শুনে। সে সাদির দিকে তাকিয়ে বলে, এটা মেয়ে নাকি এলিয়েন? সাদি একটু হেসে বলে, আমার আতপাগল বউ। আসিফের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সাদি হাসলো। বেচারা যেন হাসতেও শিখে গেছে। মেয়েটা জাদু জানে। আসিফ আবার মিহিকে বলে, ওর কোনো দোষ নেই, তুই উস্কি দিয়েছিলি ওকে। যেটা অন্যায় করেছিস, নেক্সট টাইম এরকম ছোটোখাটো বিষয়ে থানায় আসবি না। মিহি দাঁড়িয়ে যায়, তাকায় সাদির মুখের দিকে। সাদি এখনও তাকালো না মিহির দিকে। মিহি গট গট পাইয়ে চলে যায়। সোয়াকে বাড়ির সামনে নামিয়ে দিতে বলেছে সোয়া। সাদি বেশ অবাক হয়েছে। এ মেয়ে তো পিছনে ছাড়ে না, আজকে হঠাৎ কি হলো এর? নিচ থেকে বাড়ি যেতে চাইছে, তবে প্রশ্ন করে না, চুপচাপ আসে থাকুক। একবার কথা বলা শুরু করলে আর থামানো যাবে না। সিএনজি নিয়েছিল সাদি, একটা সেকেন্ডও সে রেস্ট নিতে পারেনি এই আতপাগল বউটার জন্য। তবে তার ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আতপাগল সাথে থাকলে তার কখনোই ক্লান্ত লাগে না। বাড়ির সামনে গাড়ি থামাতে সোয়া নেমে পড়ে। সাদিও নামে সোয়ার সাথে। দেখুন আব্দুল কুদ্দুসের বাপ, আপনি প্লিজ আমার পেছন পেছন আসবেন না, আমার সাথে গুড়গুড়ও করবেন না। আমি আব্বুকে কথা দিয়েছি, এর চেয়ে শেষ না করা পর্যন্ত আপনার বাড়িতে যাব না। আমি সহজ সরল মানুষ, আপনি গুড়গুড় করেন, মুখ ফুটে না করতে পারি না। প্লিজ আর এমনটা করবেন না। আমি আব্বুকে তো আর বোঝাতে পারবো না যে আপনি কিভাবে আমার পিছনে লেগে থাকেন। সোহার কথা শুনে সাদি হতভম্ব। ড্রাইভার মিটমিট করেই হাসছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সেলিম এবং সাদিক। সেলিমের অবয়বে ক্রোধ স্পষ্ট, কখনো কটমট চোখে তাকাচ্ছে তো কখনো পায়চারি করে রাগ কমানোর চেষ্টা করছে। সাসার এরূপ দেখে সাদির হাসি পাচ্ছে। কথায় কথায় হাসি পাওয়ার স্বভাব ছিল না সাদমান চৌধুরীর। ঠোঁটের কোনায় এক সিলতে হাসি লাগিয়ে রাখতে শিখিয়েছে তার আতপাগল বউটা। সাদিক গোলাপি ওষ্ঠদয় মেলে দেওয়া দেখে সেলিমের ক্রোধ বেড়ে যায়। গম্ভীর রকসটা সাদমান চৌধুরী হাসতে শিখে গেছে তার শিশু বাচ্চা মেয়েকে পাগল করতে। আমার মেয়ের আশেপাশে ঘেসবে না তুমি। আঙ্গুল তোলে সেলিম, ক্রোধে আঙ্গুলটাও কাঁপছে। আখি পল্লব বরাবরের তুলনায় বেশ খানিকটা বড় করে ফেলেছেন। নিঃশ্বাস দ্রুত পড়ছে তার। সোজা হয়ে দাঁড়ায় সাদিক, বুক টান টান করে মাথা তুলে তাকায় চাচার মুখপানে। উচ্চতায় চাচাকে ছাড়িয়েছে আরও 12-13 বছর আগে। বলা বাহুল্য, ফুলো চৌধুরী বংশের সবচেয়ে লম্বা পুরুষটি সাদমান চৌধুরী। তাই বলে বাকি সবাই খাটো এমনটা কিন্তু নয়। সকলের উচ্চতা মানানসই। সাদি একটু বেশি লম্বা, 6 ফুট ছুঁয়েছে সে। বুকের বাঁ পাশে হাত চাপে সাদি, চোখ বন্ধ করে শ্বাস টেনে জবাব দেয়, ইদানিং আপনার মেয়েকে ছাড়া থাকতে ইচ্ছে করে না, এখানে সেফে রাখতে ইচ্ছে করে। সাদির এমন কথায় বিষম খায় সেলিম। আঙ্গুল নামিয়ে ফেলে। উষ্ঠদয়ের মধ্যে কিঞ্চিত পাকা হয়ে যায়। রাগে লাল হয়ে থাকা মুখখানা এখন থমথমে রূপ ধারণ করে। সাধারণ সাদি কখনোই এভাবে কথা বলে না। সেলিম চৌধুরীর সাথে সাদির শত্রুতা বহু বছর আগ থেকে। সোয়ার বয়স যখন ছিল 10 বছর,
প্রচণ্ড চঞ্চল এবং দুষ্ট মেয়েটি সারাক্ষণ ভয় পেত সাদিকে। কখনোই আশেপাশে ঘেঁষত না, তবে দূরে থেকে উকিঝুঁকি মারত। কখনো খাটের তলায় লুকিয়ে থাকতো, তো কখনো পর্দার আড়ালে। সাদির সবটাই বুঝে যেত, কিন্তু কখনো কিছু বলতো না। কখনো খাবার দিতে আসতো মায়ের সাথে, কখনো মায়ের সাথে মিলে জামা কাপড় ধুয়ে দিত, কখনো বিছানা গুছিয়ে রাখত। খুব ভালো লাগতো সাদির। মনে হতো পিচ্ছিটার গন্ধ মিশে আসছে রুমটার মধ্যে। দুপায়ে নূপুর পরে সারা বাড়ি গুড়গুড় করত, আর সেই নূপুরের শব্দে দেওয়ানা হতো সাদমান চৌধুরীর মন। 22 বছরের যুবক ছিল তখন সে। বাড়ন্ত বয়সের অনুভূতি একটু বেশি প্রবল হয়। সাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। ছোট্ট সোয়া অগোছালো চঞ্চল, বেহায়াপনার স্বভাব মনের মধ্যে দাগ কেটে গিয়েছিল। অনুভূত জন্ম ছিল প্রবল রূপে। সেই অনুভূতির কথা জানিয়েছিল সেলিম চৌধুরীকে। বলেছিল, চাচা, সোয়া বড় হলে আমি তাকে বিয়ে করব। সেলিম বকেছিল ভীষণ সেদিন সাদিকে। তারপর থেকে একটু কমই দেখতে পারত। আদরের ছোট মেয়ের দিকে কেউ তাকালেও তার সহ্য হতো না। সাদিও বুঝেছিল তার চাওয়াটা ঠিক নয়, সে ভুল করেছে। সম্পর্কে জড়ায় মিহির সাথে। দুষ্টপরীকে ভুলে যাওয়ার শপথ নেয়, কিন্তু পারেনি। কঠোর হয়ে ওঠে। সোয়া আশেপাশে গেছলে কঠিন চোখে তাকাতো, তাতে সোয়ার ছোট্ট সত্তা ভয় কেঁপে উঠত। আশেপাশে গেছত না কখনো। তবে দুষ্টপরী সাদিকে দেখা কমিয়ে ফেলে না। সে লুকিয়ে ঝুঁকিয়ে তবুও দেখে যেত সাদিকে। সেলিম চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে, সাদি, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। দীর্ঘশ্বাস ফেলে সাদি। আপনার মেয়ে নেচে কুদে এগিয়ে যায়। পুরুষ মানুষ তো আমি, উস্কালে দমে থাকতে পারি না। থমথমে মুখে আশেপাশে তাকায় সেলিম। কেউ শুনে ফেললো নাকি? শুনে ফেললে মান সম্মান আর থাকবে? বাতিজার বাসায় সিঁড়ি শুনলে আশেপাশের মানুষজন নিশ্চয়ই বলবে, সি সেলিম, সি, কী সব কথাবার্তা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তিনি। থেমে থেমে বলে ওঠে, ঠিক করে কথা বলো সাদি, আমি তোমার চাচা হই। আপনিও চুপচাপ কাকিমার সাথে সংসারে মনোযোগ দেন। এই বয়সে আমার শালা শালিকা হলে কোনো আপত্তিও নেই। নিজ দায়িত্বে কোলে পিঠে করে বড় করে দিব। পরপর কয়েকবার শুকনো ডোক গিলে সেলিম চৌধুরী। পানির পিপাসায় গলা শুকিয়ে কাট। লজ্জাও পাচ্ছেন ঢের। মুখ থেকে কথা হারিয়ে যাচ্ছে। চাচার মুখখানা দেখে হাসি পায় সাদির। হাসি চেপে বলে, আপনি তাহলে চেষ্টা শুরু করে দিন। আমাদেরও একটু রিল্যাক্স দিন। আব্দুল কুদ্দুস এবং দিয়াকে তো আনতে হবে বলুন। আনকমন নাম দুটো শুনে হালকা একটু মুখ তুলে সেলিম রিনরিনিয়ে জিজ্ঞেস করে, এরা কারা? আপনার ফুল পাগল মেয়ে তার পিউসার বাচ্চার নাম ঠিক করেছেন, আব্দুল কুদ্দুস এবং দিয়া। আসছি চাচা, চিন্তা করবেন না, খরচ আমিই চালাবো। বড় বড় পা ফেলে দ্রুত স্থান ত্যাগ করে সাদি। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নেয় সেলিম। শেষবারের মতো শুকনো ডোক চিপে। ডেঞ্জারাস। যেমন মেয়ে আমার, তেমনই ঠোঁটকাটা জামাই হয়েছে। দুজনই আমার হার্ট দুর্বল করে দিচ্ছে। এদের সানাপোনা এলে যে আমার কি হবে? সারাক্ষণ পানির বোতল নিয়ে ঘুরতে হবে। সোরা আড়াল থেকেই বাবা এবং সাদির কথোপকথন শোনার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তবে মশার কামড় খেয়েছে ইচ্ছা মতো। মশারও কোনো আক্কেল নেই, যখন তখন কামড়ে দিবে। চোখ মুখ কুচকে মশার 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে সোয়া। বাবাকে বাড়িতে ঢুকতে দেখে বেরিয়ে পড়ে জোপের আড়াল থেকে। আসলে যখন সাদি এবং সেলিম কথা বলায় ব্যস্ত ছিল, সোয়া তখনই চুপি চুপি এসে এখানে লুকিয়েছিল। মায়া এবং মিহি উপস্থিত হয়েছে সাদির বাড়িতে। তাদের সাথে সামিরও আছে। ভীষণ বিরক্ত সাদি। একটা সেকেন্ডও রেস্ট নিতে পারছে না সে বাংলাদেশে পা ফেলার পর থেকে। দরজার সামনে দাঁড়িয়েছিল তারা। সাদি ওদের সাথে কথা না বলে সাবি গুড়িয়ে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। এখানে একটা সিনক্রিয়েট হবে এখন। সাদি পিছন পিছন ওরাও ঢুকে পড়ে। সামির ঐশীর প্লেটের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু হায়, মহারানীর কোনো দেখা নেই। সাদি নিজের রুমে ঢুকতে যেতে মিহি বলে ওঠে, কথা বলতে এসেছি তোমার সাথে, বুঝতে পারছো না? সাদি দাঁড়িয়ে যায়, তাকায় সামিরের দিকে। সামির শুকনো ডোক গেলে, তোর আইফোন ছুড়ে বললাম বিশ্বাস কর, আমি ওদের চিনি না। সাদি নিজের পায়ে জুতো খুলতে চায়। সামির এক লাফে সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। ভাই, ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে এখানে। আমি তো তোরে আর তোর বউরে চিনি ক। মিহি বিরক্ত, ভয় কেন পাচ্ছিস সামির? আমি এসেছি তোমার সাথে কথা বলতে। সাদি কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ে। ঠাস করে দরজাটাও লাগিয়ে দেয়। অপমানে গা রিন রিন করে ওঠে মিহির। সাদি পকেট থেকে ফোন বের করে মেসেজ দেয় সোয়াকে, মিহি চলে আসছে আমার কাছে, বলছে আমাকে রান্না করে খাওয়াবে। ব্যাস, ফোন রেখে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সাদি। বাকিটা সোয়াই সামলে নিবে। আজকে রাতে পাগলিটা সাদির সাথেই থাকবে, এটা শিওর সাদি। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে সাদি। এবার একটু ঘুম দরকার।
শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সকাল থেকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। খাওয়াটাও হয়নি ঠিকঠাক, খিদেও পেয়েছে প্রচুর, তবে এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না। নভেম্বরের শুরুর দিক, ঘন কুয়াশার দেখা না মিললেও শীত পড়েছে বেশ ভালোই। কম্বল মুড়ি দেওয়ার মতোই শীত। সাদি গলা অবধি কম্বল টেনে এসির পাওয়ার বাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নেই। বাহিরে থেকে আফসা কথার আওয়াজ ভেসে আসছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক কী কথা বলা হচ্ছে, তবে সাদি আন্দাজ করে নেয় সামিরকে ধুয়ে দিচ্ছে মিহি এবং মায়া। চোখ দুটো বন্ধ করতে ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে বালিশের তলা থেকে ফোনটা বের করে। ইডিয়েট নামটা ফোনের স্ক্রিনে জলজল করছে। ফুস করে শ্বাস টেনে কলটা রিসিভ করে নেয় সাদি। হ্যালো, আব্দুল কুদ্দুসের পাপা? আমি না যেতে পারবো না, আম্মু প্রেগনেন্ট। এক লাফে উঠে বসে সাদি। চোখ দুটো বড় বড় হয়ে যায়। সোয়ার আম্মু মানে তো সাদির শাশুড়ি, তিনি প্রেগনেন্ট? জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে খানিকক্ষণ চিন্তা করে সাদি। মনে মনে আওড়ায়, মনের কথা মুখে রয়ে গেল এরই মধ্যে সুখবর। শুকনো ঢোক গেলে সাদি। না মানে অফিসে যদি ব্যাপারটা লিক হয়ে যায় মুখখানা দেখাবে কিভাবে? শ্বশুরকেও বলিহারি, বুড়ো হয়েও এত অ্যাক্টিভ। ওদিকে সোয়া হ্যালো হ্যালো করেই যাচ্ছে। সাথে সেদিকে কোনো হুঁশ নেই। আসেন নাকি আপনি? কি হলো, আব্বুর মতো সেন্সলেস হয়ে গেলেন নাকি? সাদে দীর্ঘশ্বাস ফেলে। সাচ্ছু সেন্সলেস হয়ে গেছে? পরপর 2 বার। আপি তো কথাই বলছে না। সবাই মুড অফ করে বসে আছে, শুধু পরই খুশিতে লাফাচ্ছে। সাদির হাসি পায়, খুব কৌশলে হাসি চেপে যায়। ভেবেছিলাম আমাদের বেবি হবে, কিন্তু কি হলো বলো তো? আমার না আর ভালো লাগছে না। আবার এরই মধ্যে মিহি ফিহি পাগল পাগল লাগছে। আচ্ছা আমি আসছি। খুশিতে সোয়া চোখ দুটো সিকসিক করে ওঠে। যাক, তাহলে মিহির সাথে থাকছে না। তাড়াতাড়ি আসুন প্লিজ, মিষ্টি নিয়ে আসিয়েন। মিষ্টি কেন? আমার নতুন ভাই বোনের জন্য। রাখো তুমি। শুনেন, বলো, রাতে থাকবেন? তোমার কাছে রাখবা? সোয়া লজ্জা পায়। আচ্ছা থাকবো। বুঝো কিন্তু। বুঝেছি, আনমনে জবাব দেয় সোয়া। সাদি পিস পিস করে বলে, আমি থাকলে কিন্তু তুমি শেষ। কেঁপে উঠে সোয়ার সত্তা। দেয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, বাজে হয়ে যাচ্ছেন। সোয়া ফোন রেখে দেয়। সাদি একটু হেসে নেয়। বউয়ের সাথে থাকবে আজকে। শ্বশুরমশাই কিভাবে রিয়েক্ট করবে? শ্বশুরের উঁচু নাক এবার থেতো করা যাবে। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে লোকটা। সাদি থেকে সোয়াকে আলাদা করার পরিকল্পনা আটে। এবার সাদি নিজের বউকে শ্বশুরের নাকের ডগা দিয়ে নিজের কাছে নিয়ে আসবে। দরজা খুলতে দেখতে পায় স্বামীর ফ্লোরে শুয়ে আছে। মিহি সোফায় বসে ফোন দেখছে, আর মায়া এদিক সেদিক তাকাচ্ছে। দরজা খোলার আওয়াজে সকলের দৃষ্টি পড়ে সাদির দিকে। স্বামীর এক লাফে উঠে বসে। ভাই, ওরা তোর সাথে কথা বলে না, না বলে যাবে না। অসহায় সুর স্বামীরের। সাদি স্বামীরের দিকে সাবি ছড়ে মারে। ক্যাচ ধরে ফেলে স্বামীর। আমি যাচ্ছি, বউ প্রেগনেন্ট, তোরাই কথা বল বলে হনহনিয়ে চলে যায়। মিহি বড় বড় চোখ করে তাকায়। স্বামীরও হতভম্ব। এত দ্রুত প্রেগনেন্ট? বিয়ের কয় মাস হলো? প্রেগনেন্ট মানে? মিহি দাঁড়িয়ে গিয়ে বলে। স্বামীর বেংসি কাটে। প্রেগনেন্ট মানে পোয়াতি, বাচ্চা হবে। পেটের মধ্যে আরেকজন বড় হচ্ছে। এর থেকে ভেঙে বলতে পারবো না। নিজের বউ হলে কিভাবে বাচ্চা এলো এটাও তোকে বলতাম। মিহি বিরক্ত হয়। অতিরিক্ত কথা বলে ছেলেটা। মায়া মুখ টিপে টিপে হাসে। আপু একটা কথা বলি তোকে, সাদি ভাইয়ার পিছন ছেড়ে দে। আমি ওর জীবনটা জাস্ট হেল করে ছাড়ব। ওর জন্যই আমি সব হারিয়েছি। নাজমা বেগম এই পর্যন্ত 4 বার বমি করেছে। মাথা ঘুরছে সকাল থেকেই। প্রথমেই তিনি স্বামীকে বলেছিল, তিনি কথা না বলে বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। স্বামী থেকে এমন অবহেলা পেয়ে নিজের রুমে গাপটি মেরে শুয়েছিল। তারপর সাবিনা বেগম খোঁজ নিতে এসে দেখে এই অবস্থা। সকলের সন্দেহ মোতাবেক ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন। বাচ্চা দুনিয়াতে আসা খুশির সংবাদ, কিন্তু এই বয়সে এসে কেউ খুশি হতে পারছেন না। সেলিম বাগানে দাঁড়িয়ে আছে এখনও। তিনি ভীষণ ভয় পাচ্ছেন। নাজমা বেগমের পাশে বসে আছে সোয়া, সিমি এবং সাবিনা। সাদি গেট পেরিয়ে বাড়িতে ঢুকতে নজর পড়ে সেলিমের দিকে। চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদি গিয়ে পাশে দাঁড়ায়। বললাম কি না বললাম তাতেই সুখবর? বাহ, এই না হলো আমার শ্বশুর মশাই। সেলিম কপালের ঘাম মুছে তাকায় সাদির দিকে। কাঁদো কাঁদো ফেস করে বলে, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। সাদির হাসি পায়, তবুও হাসি চেপে বলে, এটাকে কিছু করা বলে না তো, ভালো কাজ তো। ভয় কেন পাচ্ছেন? মেয়ে বিয়ে দিয়েছি, নাতনি আছে আমার। এ বয়সে সিসি, এসব কি আর আপনার ভাবনায় ছিল শ্বশুরমশাই? আপনি তো ভেবেছিলেন সদ্য যৌবনে পা দিয়েছেন। সেলিম কটমটে চোখে তাকায় সাদির দিকে। হাতি কাদায় পড়লে শামসিকাও লাথি মারে। আপনি হাতি? দীর্ঘশ্বাস ফেলে সেলিম। এর সাথে কথা বলার মানেই হয় না। যাও তো এখান থেকে।
হুম, যাচ্ছি। শাশুড়ি মাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে তো। সাদি চলে যায়। সেলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে। সাদি রুমে ঢুকে দেখতে পায় নাজমা বেগমের আরেক দফা বমি করা শেষ। নেতিয়ে পড়েছেন একদম। বসে থাকার শক্তিটুকু তার মধ্যে অবশিষ্ট নেই। ওয়াশরুম থেকে ধরে আনতে হচ্ছে। বসা মুখখানা লালচে হয়ে উঠেছে ইতিমধ্যেই। চোখ দুটো টকটকে লাল। অসুস্থতা ওনাকে বেশ কাবু করে ফেলেছেন ইতিমধ্যে। সো এবার কেঁদে ফেলেছে। সে কখনো বাবা মাকে অসুস্থ হতে দেখেনি। মায়ের এই রূপ দেখে তার বারবার কলিজা কাঁপছে। সাবিনা বেগমও চিন্তিত। হসপিটালে নেওয়া দরকার, কিন্তু সাজ্জাদ চৌধুরী বাড়িতে নেই। সিফাত অফিস থেকে ফেরেনি। আর সেলিম চৌধুরী তো উল্টাপাল্টা চিন্তা করে আরও অস্থির হয়ে উঠেছেন। এই মুহূর্তে কী করে ডাক্তারের কাছে নেবে? সকলের চিন্তিত মুখখানা এক পলক দেখে সাদি ভিতরে ঢুকে পড়ে। সাদিকে দেখে পরি চাচ্চু চাচ্চু বলে দৌড়ে কোলে ওঠে। সোয়ারও চোখে মুখে খুশি জিলিক ফুটে ওঠে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। সাদি এসেছে মানে মাকে সুস্থ করেই তুলবে। সাহেলা বেগম স্বস্তি পায়। সিমিও একটুখানি ভরসা পায়। হাসপাতালে নিচ্ছ না কেন ছোটো মাকে? গম্ভীর গলায় প্রশ্ন করে সাদি। নিজের গলার আওয়াজ শুনে নিজেই বিরক্ত। ভেবেছিল নরম গলায় কথা বলবে, কিন্তু ওই যে স্বভাব, স্বভাব কি আর সহজে পরিবর্তন করা হয়? সাবিনা বেগম জবাব দেয়, নিব কিভাবে? তোর চাচ্ছ তো। বাকিটুকু আর বলে না সাবিনা। ছেলের সাথে এসব বলতে তিনি লজ্জা পায়। নাজমা বেগমও লজ্জা পাচ্ছে, এটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, তাদের সামনে এমন একটা পরিস্থিতি। সি সি সি। নাজমা বেগমের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সাদি বিরক্ত হয়। গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে ছোটো মার। সিম্পল বিষয়টা বুঝতে পারোনি? আজব। আর যেটা আন্দাজ করছো সেটা হলেই বা কি? মানুষটা এভাবে কি বিনা চিকিৎসা মরে যাবে? সিমি আমতা আমতা করে বলে, আসলে বাবা বলেছিল। ভাবি, তোমার বাবার মাথায় এমনি বুদ্ধি কয়েক কেজি কম আছে। তার কথা শুনে নেচো না তো প্লিজ। সেই মুহূর্তে সেলিমও রুমে ঢুকে পড়ে। তার চিন্তা হচ্ছিল সাদি কি না কি করে। একদমই ভরসা পাচ্ছে না এই ছেলেটাকে। আবল তাবল কিছু বলে দিলে মান সম্মান কোথায় যাবে? সোয়া ব্রুকুসকে বলে ওঠে, আমিও তাই বলছিলাম। তাছাড়া পরি বড় হয়ে গেছে। নতুন বেবি আসলে আমরা তো খুশি হব বলো। আমার তো আর সেই কপাল নেই। কথা শেষ করতে আর দেয় না সাদি। ধমকে ওঠে, চুপচাপ বসে থাকো ইডিয়েট। কথা শেষ করতে না পেরে সোয়া হতাশ। সোয়া একটা বাচ্চার মেয়ে। তার পেটে অনেক কথা জমে থাকে। সেই কথা কাউকে না বলতে পারলে পেটের মধ্যে গুড়ুম গুড়ুম করে। লোকটা নিজেও শুনবে না, অন্যদেরও শুনতে দিবে না। নিরামিষ একটা। সোয়া দাঁড়িয়ে যায়। বড় মা, করলা ভাজি করতে গেলাম, তোমার ছেলে খায়নি কিছুই, বলেই চলে যায়। সোয়ার এই কথায় সকলেই অবাক হয়। মেয়েটা চঞ্চল, পাগলামি করে বেশি। কারো কখনোই ধারণা ছিল না এই মেয়েটা সাদিকে এত ভালোবাসে। মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। সাদি শুকনো কাশি দেয়। খেয়াল করে সেলিম চৌধুরীকে। চোখে মুখে দুষ্টুমি ফুটে ওঠে। চাচু, কনগ্রেচুলেশনস। ছোটমার অবস্থা দেখে আমি শিওর আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এতক্ষণ শিওর ছিলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সেলিমের। এগিয়ে গিয়ে বসবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। সিমিও শুকনো ডোক গিলে। যদিও এটা পাপের কিছু নয়, তবুও তার চিন্তা হচ্ছে মানুষকে কিভাবে ফেস করবে। সাবিনা বেগম চোখ রাঙিয়ে তাকায় সাদির দিকে। নাজমা বেগম কেঁদেই ফেলেছে। ফরি হাততালি দিচ্ছে খুশিতে। সাদি সকলের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। এক হাত চোখের উপর রেখে শব্দ করে হাসছে সে। হাসতে হাসতে চোখের কোণে পানি চলে আসছে। সকলে মুগ্ধ হয়ে সাদির হাসি দেখে। ছেলের হাসি দেখে সাবিনা বেগমের চোখেও পানি চলে আসে। জীবনে কখনোই ছেলেকে এভাবে হাসতে দেখেনি সে। এসব কি সোয়ার কামাল? সেলিম কপাট রাগ দেখিয়ে চোখ ফাঁকিয়ে তাকায় সাদির দিকে। বেহায়া ছেলে, আমার মেয়ের থেকেও এক কাঠি এগিয়ে আছে। ভাবি, এরা দুজন যেভাবে জ্বালাচ্ছে, এদের ছেলে পুলে হলে আমাকে হার্টের রোগী বানিয়ে ছাড়বে। সেলিম অভিযোগ জানায় সাবিনা বেগমকে। হাসছে সাবিনাও। সাদিও হাসি থামিয়েছে। সিমির ঠোঁটেও হাসি। নাজমা বেগম এরকম একটা মুহূর্ত পেয়ে অনেকটা সুস্থতা অনুভব করছে। ডাক্তার আসছে। চাচ্চু চলুন একসাথে খেয়ে নেই, তারপর মিষ্টি কিনতে যেতে হবে তো। আমার শাশুড়ি প্রেগনেন্ট বলে কথা। আবারও রেগে ওঠে সেলিম। চোখ রাঙিয়ে জবাব দেয়, প্রেগনেন্ট আমি হবে না, হবে তোমার শাশি। ওহো, সম্ভাবনা আছে? চাচ্চু আপনার বয়স বোধহয় কমেছে ধীরে ধীরে। নটি ভয়। এবার সাবিনা বেগম এবং সিমি খিলখিল করে হেসে ওঠে। সেলিমের মুখখানা থমথমে হয়ে যায়। সে গটগট পায়ে চলে যায়। এখানে থাকলে আর মান সম্মান থাকবে না কিছু। সেলিম যেতে সাদি হাসি থামিয়ে ফেলে। সরি ভাবি, সরি ছোটো মা। চাচ্চু ভয় পাচ্ছিল, তাই একটু মজা করেছি। সরি। হ্যাঁ। সাদি পরীকে নিয়েই চলে যায়। সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে। জীবনে প্রথমবার ছেলের প্রাণ খোলা হাসি দেখলাম।
আমাদের সোয়াটা কিভাবে পাল্টে দিল ভাইয়াকে। ওদের উপর এখন আর কোনো রাগ নেই। আল্লাহ ওদের ভালো রাখুক, দোয়া করি। ডাক্তার চলে এসেছে, চেক আপ করেছে নাজমা বেগমকে। তেমন সিরিয়াস কোনো ব্যাপার না। সোয়া সাদিকে নিয়ে গিয়েছে খাওয়ার জন্য। খিদেটা ভালোই পেয়েছে। সোয়া ওনা কোমরে বেঁধে খাবার সাজাচ্ছে টেবিলে। সাদি উসকুস করছে সোয়াকে কিছু বলবে সে। বসছেন না কেন? বাবা ভাইয়া আসুক, সবাই একসাথে খাবো। সোয়া কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে কষ্ট করে কাজ করলাম, আগে বলবেন না? খাবেন না? পাষাণ লোক একটা। জিজ্ঞেস করেছো আমায়? না করলাম তাও বলবেন। আব্দুল কুদ্দুসের বাপ যে এত বজ্জাত এখন টের পাচ্ছি। সাদি মুখ বাঁকায়। তোমার রুমে যাচ্ছি, পিছন পিছন এসো। সোহাব রুকুসকে বলে ওঠে। আপনার মতলবটা কি বলুন তো? গবু হওয়ার চেষ্টা করছেন নাকি? খালি কেমন কেমন করে তাকাচ্ছেন, আবার ঠোঁট চৌকা করছেন, রোমান্টিক লুক দিচ্ছেন। সোয়া কিন্তু বোকা না, সব বুঝতে পারে। বুড়ো বয়সে বিমরতি ধরল নাকি? সাদি সোয়ার মাথায় টোকা দেয়। এরকম হট নোয়া চোখের সামনে গুড়গুড় করলে একটু তো ভীমরতি ধরবেই। সোয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। মুভিটা দেখেছেন? আরও 8 মাস আগে। এসো। সাদি চলে যায়। সোয়া এক দৌড়ে বেসিনের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দিন দিন কিউট হয়ে যাচ্ছে কি না? জামাই দেখি উল্টো সুরে গান ধরেছে। কপাল খুলে গেল নাকি? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে হৃদয় হরণী। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।